সুপ্রিয় শিক্ষার্থী, আমরা মনোবিজ্ঞানের আরো একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। আজকে আমরা শিক্ষণের আরো দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা এই কয়েকদিন শিক্ষণের বিভিন্ন বুদ্ধিভিত্তিক শিক্ষণের উপরে আমরা আলোচনা করেছি। যেমন আমরা আলোচনা করেছিলাম সুপ্ত শিক্ষণ, অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ, প্রাসঙ্গিক শিক্ষণ এবং অনুকরণ। এই চার ধরনের আমরা বুদ্ধিভিত্তিক শিক্ষণ বা কগনিটিভ লার্নিং নিয়ে আলোচনা করেছি। তো আমরা বলছিলাম যে তোমাদের সিলেবাসে যেহেতু কগনিটিভ শিক্ষণ বা জ্ঞানীয় শিক্ষণ প্রক্রিয়ার উপরে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে, সুতরাং এটা তোমরা একটু ভালো করে করবা। পাশাপাশি তোমাদের বইতে আরো শিক্ষণের আরো দুইটা প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে, বিশেষ করে ক্লাসিক্যাল কন্ডিশনিং বা চিরায়ত সাপেক্ষীকরণ এবং করণ শিক্ষণ বা অপারেন্ট কন্ডিশনিং। এই দুটো বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তাহলে তোমাদের আমরা একটু বলি যে এর ভিতরে তোমাদের CT2 পরীক্ষা হবে। তো ওই CT2 পরীক্ষা এক্সামে দুইটা তোমাদের চ্যাপ্টার থাকতেছে, প্রথম চ্যাপ্টার এবং তৃতীয় চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টার তোমাদের মনে আছে, আমরা জানি যে মনোবিজ্ঞান পরিচিতি। এই চ্যাপ্টারের তোমরা এর আগে পরীক্ষায় অংশগ্রহণ করেছো, সুতরাং এই চ্যাপ্টারটি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আর দুই নম্বর যে চ্যাপ্টারটা থাকবে, তৃতীয় নাম্বার চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে আচরণের জৈবিক ভিত্তি। আমরা জানি যে সে নিউরন কিভাবে কাজ করে, নিউরনের বিভিন্ন ফাংশন, ব্রেন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এছাড়া আমরা আলোচনা করেছিলাম বিভিন্ন ধরনের গ্ল্যান্ড নিয়ে, তাই না? গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি, সেই গ্রন্থিগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম, যেমন পিটুইটারি গ্রন্থি ছিল। এবং অনুকরণ এবং মডেলিং আমি বলছিলাম যে আমাদের জীবন শুরু হয় বিভিন্ন ধরনের মডেলিং বা বিভিন্ন মানুষকে প্রত্যক্ষণের মধ্য দিয়ে, অর্থাৎ আমরা ব্যক্তি প্রত্যক্ষণের মাধ্যমে কিন্তু আমাদের জীবন শুরু করি। আমাদের ফ্যামিলির কোনো মেম্বারকে ফলো করি, বাবা মা বা একজনের মতো হতে চায়, অথবা একজন খেলোয়াড়ের মতো হতে চায়, তাই না? এইভাবে কিন্তু আমার জীবনটা কি হয়, আস্তে 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 মডেলিং এর মাধ্যমে পূর্ণতা পায়। এভাবে কিন্তু আমাদের শিক্ষণগুলো হয়ে থাকে। তো আমরা আজকে কংক্রিট, তোমাদের আমি এর আগেও বলছিলাম যে কংক্রিট শিক্ষণ বলতে যে শিক্ষণগুলোকে বোঝায়, বিশেষ করে চিরায়ত সাপেক্ষীকরণ বা করণ শিক্ষণ, এই যে প্রক্রিয়াগুলো, এগুলো নিয়ে আমাদের একটু ভালো করে ইনডেপথ নলেজ থাকতেই হবে। মনোবিজ্ঞানের শিক্ষার্থী হিসাবে আমাদের কিন্তু এটা থাকা উচিত। তো এই কারণে কিন্তু আবু বকর স্যারের বইয়ে তোমাদের এই চিরায়ত সাপেক্ষীকরণ করণ শিক্ষণ বর্ণনা করা হয়েছে। তো চিরায়ত সাপেক্ষীকরণ কি? চিরায়ত সাপেক্ষীকরণের উদ্ভাবক হলো আইভান প্যাভলভ। কে? আইভান প্যাভলভ। আইভান প্যাভলভ 1904 সালে এই শিক্ষণটি প্রবর্তন করেন এবং এই শিক্ষণের নামকরণ করা হয় চিরায়ত সাপেক্ষীকরণ। তো চিরায়ত সাপেক্ষীকরণ কি? এখানে সাপেক্ষীকরণ, তাই না? তো সাপেক্ষীকরণ হচ্ছে এমন একটা প্রক্রিয়া যা কোনো অসাপেক্ষ উদ্দীপকের সাথে সাপেক্ষ উদ্দীপক জুড়ে দিলে সাপেক্ষ উদ্দীপক যদি সেই আচরণটা উৎপাদন করতে পারে, তাহলে এটাকে বলা হয় চিরায়ত সাপেক্ষীকরণ। এখানে তোমরা হয়তো কঠিন হবে বুঝতে যে সাপেক্ষ উদ্দীপক এবং অসাপেক্ষ উদ্দীপক কি। একটা হচ্ছে কন্ডিশন স্টিমুলাস। কন্ডিশন স্টিমুলাস, এখানে কন্ডিশন স্টিমুলাস হচ্ছে ঘণ্টাধ্বনি বা বেল। ঘণ্টাধ্বনি কি? কন্ডিশন স্টিমুলাস, CS, কন্ডিশনাল স্টিমুলাস। আর আনকন্ডিশনাল স্টিমুলাস হচ্ছে মাংসের টুকরা বা মাংসের গুঁড়া, মিট পাউডার। মাংসের গুঁড়া। মাংসের গুঁড়া বা মিট পাউডার, এটা হচ্ছে আনকন্ডিশন স্টিমুলাস। তো আইভান প্যাভলভের কথা যে আমরা যদি এই মিট পাউডার এমন ভাবে উপস্থাপন করি, কন্ডিশন স্টিমুলাস এবং আনকন্ডিশন স্টিমুলাস। প্রথমে আমরা এখানে আইভান প্যাভলভ কিসের উপরে গবেষণা করেছে? কুকুরের উপরে গবেষণা করেছে।
তাই কুকুরকে নিয়ে যখন উনি গবেষণা শুরু করেন, তখন উনি পরীক্ষাগারে এনে একটা ক্ষুধার্ত কুকুরকে কি করেন, ঘণ্টাধ্বনি এবং লালা নিঃসরণের উপরে পরীক্ষণটা হয়। তো প্রথমে কি করা হয়, প্রথমে ঘন্টা দেয়া হয়, তারপরে মাংসের টুকরা দেওয়া হয়। হ্যাঁ, তাহলে কন্ডিশন স্টিমুলাস দেওয়া হয় প্লাস আনকন্ডিশন স্টিমুলাস দেওয়া হয়। তাহলে এখানে কি হয়, কন্ডিশন রেসপন্স। আচ্ছা, শুধু আমি বলি যে আমরা যদি শুধু মাংসের টুকরা দিই, আনকন্ডিশন স্টিমুলাস যদি দিই, ঘন্টা যদি না দিই, আমি শুধু যদি মাংসের টুকরা দিই, তাহলে কুকুরের কি হবে, লালাক্ষরণ হবে। লালাক্ষরণ হবে, তাই না? শুধু যদি আমি ক্ষুধার্ত কুকুরের সামনে যদি আমি মাংসের টুকরা দিই, তাহলে তার লালাক্ষরণ হবে। মাংসের টুকরা দেখলেই তার মুখে লালা চলে আসবে, লালাক্ষরণ হবে। আর যদি আমি শুধু ঘণ্টাধ্বনি দিই, কন্ডিশনাল স্টিমুলাস, তাহলে কিন্তু লালাক্ষরণ হবে না, হবে না। লালাক্ষরণ কি হবে, হবে না। এখন আমি কি করব, প্যাভলভ তার পরীক্ষণে কি করেছেন, প্যাভলভ তার পরীক্ষণে প্রথমে ঘণ্টাধ্বনি দিয়েছেন, কন্ডিশন স্টিমুলাস প্লাস আনকন্ডিশন স্টিমুলাস। এখানে কিন্তু লালাক্ষরণ হয়েছে। তো এইভাবে প্রক্রিয়াটি অনেকবার পরিচালনা করা হয়। হ্যাঁ, কিছুক্ষণ পরিচালনা করা হয়, পরিচালনা করে শুধুমাত্র এখন ঘণ্টাধ্বনি দেওয়া হয়, কন্ডিশন স্টিমুলাস ঘণ্টাধ্বনি দেওয়া হয়, দেখা গেল লালাক্ষরণ হয়েছে, লালাক্ষরণ হয়েছে। এখন তোমরা চিন্তা করো যে শুধু ঘণ্টাধ্বনি কি তার ক্ষুধা মেটাবে? না, কুকুরের ক্ষুধা কিন্তু শুধু ঘণ্টাধ্বনির মাধ্যমে যাবে না। তাহলে কি হবে, তার মাংসের টুকরা বা মাংস দরকার বা তার খাবারের প্রয়োজন আছে। সুতরাং আমরা এই পরীক্ষণ থেকে দেখতে পাই যে একটার সাপেক্ষে আরেকটার সাথে কন্ডিশন করে যদি উপস্থাপন করা হয়, একসময় দেখা যায় যেটা যে উদ্দীপক যে কাজটা করতে পারে না, সেই উদ্দীপক সেই কাজটা করতেছে। ঠিক এরকম যে ঘণ্টাধ্বনি লালাক্ষরণ করতেছে, উৎপাদন করতে সক্ষম হচ্ছে। কারণ কি, এই ঘণ্টাধ্বনির সাথে মাংসের টুকরার একটা অ্যাসোসিয়েশন বা সংযোগ তৈরি হয়, বা একটা কি হয়, যোগাযোগ তৈরি হয়। এর ফলে এই কারণে বলা হচ্ছে, পূর্বে যে প্রতিক্রিয়াটি একটি স্বাভাবিক উদ্দীপক দ্বারা তৈরি হতো, স্বাভাবিক উদ্দীপককে মাংসের গোড়া, পূর্বে যে প্রতিক্রিয়াটি একটি স্বাভাবিক উদ্দীপক দ্বারা তৈরি হতো, ওই স্বাভাবিক উদ্দীপকের সাথে একটা সাপেক্ষ উদ্দীপক জুড়ে দিয়ে যদি আমরা শুধু ওই সাপেক্ষ উদ্দীপকের মাধ্যমে ওই প্রতিক্রিয়াটি তৈরি করতে পারি, তাহলেই বলা হয় সাপেক্ষ প্রতিক্রিয়া। এই প্রক্রিয়াটিকে বলা হয় সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া। তোমরা ডেফিনেশনটা বই থেকে দেখে নিও, বা সংজ্ঞাটা বই থেকে দেখে নিও, খুব সুন্দরভাবে সংজ্ঞাটা দেওয়া আছে। যে পূর্বে যে প্রতিক্রিয়াটি শুধুমাত্র আনকন্ডিশন স্টিমুলাস দ্বারা হতো, এই আনকন্ডিশন স্টিমুলাসের সাথে একটা যদি কন্ডিশন স্টিমুলাস আমরা যোগ করে দিই, আর কন্ডিশন স্টিমুলাস যদি সেই প্রতিক্রিয়া তৈরি করতে পারে, তাহলে আমরা এটাকে বলতেছি সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া। তো এরপরে কি হলো দেখো, আরো অনেক ঘটনা ঘটলো। তো এখন আমরা মাংসের টুকরা এবং ঘণ্টাধ্বনি এবং মাংসের টুকরা লালাক্ষরণ, ঘণ্টাধ্বনি মাংসের টুকরা লালাক্ষরণ, ঘণ্টাধ্বনি মাংসের টুকরা লালাক্ষরণ, এইভাবে আমরা কন্টিনিউয়াস কিছুক্ষণ করতে থাকি। এখন এই প্রক্রিয়াটি সম্পন্ন করার পরে শুধুমাত্র ঘণ্টাধ্বনি দিলাম, তাহলে দেখা যাবে কুকুরের মুখে লালা চলে এসেছে। তার মানে আমরা বুঝলাম যে আমাদের যে সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া, সেটা আমরা অর্জিত হয়েছে। এটাকে বলা হয় সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়ার অর্জন। তাহলে এখানে চারটা ঘটনা ঘটবে, একটা হবে অর্জন, একটা অবলুপ্তি, একটা হবে, চারটা ঘটনা ঘটবে, অর্জন, 2 অবলুপ্তি, 3 হবে স্বতঃস্ফূর্ত পুনরাগমন বা স্পন্টেনিয়াস রিকভারি, স্বতঃস্ফূর্ত পুনরাগমন, স্বতঃস্ফূর্ত পুনরাগমন।
বা স্পন্টেনিয়াস রিকভারি। হ্যাঁ, তাহলে আমরা এই ঘটনাগুলো দেখতে পাবো যে অর্জন হবে, তাই না? অর্জন মানে কি? এই যে ঘন্টা ধরে দিলে লালা আসলো, এটা হচ্ছে অর্জন। মাংসের টুকরোর সাথে ঘন্টা ধরে দিলে লালা আসলো, এটা আমাদের অর্জন। কিসের অর্জন? সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়ার অর্জন। এখন অবলুপ্তিটা কি? তাহলে অবলুপ্তি হচ্ছে এখন আমি আর মাংসের টুকরা দেব না, শুধু ঘন্টা ধ্বনি দিতে থাকবো। দেখবো কি কুকুরের মুখে লালা আসছে, আবারও শুধু ঘন্টা ধ্বনি দিলাম, লালা আসতেছে, ঘন্টা ধ্বনি দিলাম, লালা আসতেছে। কিন্তু আমরা দেখবো আস্তে আস্তে লালা ক্ষরণের পরিমাণ কমে আসছে, কারণ কুকুর আগে জানতো যে ঘন্টা ধ্বনি দিলেই তারপরে কিন্তু খাবার আসবে, যে কারণে সে তার প্রস্তুতি হিসেবে কিন্তু তার মুখে লালা চলে আসতো। এভাবে আস্তে আস্তে আমরা এই ঘটনাটা যদি আমরা দেখতে থাকি, একসময় আমরা দেখতে পাই যে লালাক্ষরণ পুরা শূন্যতে চলে আসছে। লালাক্ষরণ আর হচ্ছে না, কারণ কুকুর জেনে গেছে শুধু ঘন্টা ধ্বনিতে খাবার আসে না। সুতরাং সে তার লালাক্ষরণটা বন্ধ হয়ে যায়, মানে তার খাবারের জন্য তো লালা আসে, যেহেতু খাবার আসতেছে না, আস্তে আস্তে শুধু ঘন্টা ধ্বনি দেওয়ার কারণে লালা নিঃসরণ কি হয়? বন্ধ হয়ে যায়। এর ফলে আমরা এখানে আমরা বলতেছি যে এটা অবলুপ্তি হয়ে গেল। কিসের? এই যে সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়ার অবলুপ্তি ঘটে গেল। এরপরে আমরা যদি ওই প্রাণীটিকে, যার উপরে আমরা এই পরীক্ষণটি পরিচালনা করেছি, এই প্রাণীটিকে যদি আমরা কিছুক্ষণ বিশ্রামে দিয়ে দিই, 2 ঘন্টা 4 ঘন্টা বা 5 ঘন্টা, হ্যাঁ, বিশ্রামে দেওয়ার পরে তাকে আবার পরীক্ষণাগারে এনে ওই যে সেই কুকুরটাকে পরীক্ষণাগারে এনে আবার যদি শুধু আমরা ঘন্টা ধ্বনি দিই, সাথে সাথে দেখবো তার মুখে আবার লালা চলে আসছে। তাহলে দেখো তার কি হলো? এর আগে এক্সটিংশন হয়ে গেল বা অবলুপ্তি হয়ে গেল শুধু ঘন্টা ধ্বনি দেওয়ার পরে, কিন্তু কিছুক্ষণ বিশ্রাম দেওয়ার পরে আবার যখন শুধু আমরা ঘন্টা ধ্বনি দিচ্ছি, আবারও কুকুরের মুখে লালা চলে আসতেছে। তাহলে কি হলো? এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে এটার আবার স্বতঃস্ফূর্ত পুনরাগমন হয়েছে। এই যে লালাক্ষরণ হলো কুকুরের মুখে নতুন করে মাংসের টুকরা ছাড়ায়, এটাকে আমরা বলতেছি স্বতঃস্ফূর্ত পুনরাগমন। আরেকটা ক্যারেক্টার আছে, তোমাদের এখন আসলে এত কঠিন হয়ে যাবে, উদ্দীপক জেনারেলাইজেশন। এই শুধু ঘন্টা ধরে না, অন্য কোনো বেল দিলেও অনেক সময় তার মুখে লালা আসতে পারে, সেটাকে বলা হয় উদ্দীপক জেনারেলাইজেশন, বা এটাকে বলা হচ্ছে যে কোনো ধরনের উদ্দীপক আমরা যদি সমজাতীয় কোনো উদ্দীপক আমরা যদি তার সামনে উপস্থাপন করি, তাহলে দেখবো কি একই ধরনের প্রতিক্রিয়া তার ভিতরে আমরা পেয়ে থাকবো। তার মানে এটা একটা যুগান্তকারী, যে কারণে আমরা জানি যে আইভান প্যাভলভ কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন। হ্যাঁ, এই যে আইভান প্যাভলভ কে? একজন রাশিয়ান শরীরতত্ত্ববিদ। আইভান প্যাভলভ একজন রাশিয়ান শরীরতত্ত্ববিদ। এই রাশিয়ান শরীরতত্ত্ববিদ পরে মনোবিজ্ঞানের দিকে মানে ধাপিত হয়ে মনোবিজ্ঞানের উপরে গবেষণা করে কিন্তু তিনি নোবেল প্রাইজ পেয়েছেন 1904 সালে। যে কারণে এই পরীক্ষণটি কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। শুধু এই কারণেই না, আসলে আমাদের স্বাভাবিক জীবনে আমরা কিন্তু আমাদের অনেক শিক্ষণ কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। মানে আমরা যে জন্মগ্রহণ করি কি, মাইন্ড যে টেবুলা রাজা, মনটাকে একটা সাদা স্লেটের মতো, সেখানে কিন্তু কিছুই থাকে না জন্মের পরে। হ্যাঁ, জন্মের পরে আমাদের কিছুই থাকে না। এরপরে অভিজ্ঞতা অর্জন হয়, অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে কি হয়? আমাদের শিক্ষণ হয়ে থাকে। হ্যাঁ, শিক্ষণ কিভাবে হয়? বিভিন্ন প্রক্রিয়ায় হয়। সেই প্রক্রিয়াগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করতেছি। ক্লিয়ার তো? আমরা কি নিয়ে আলোচনা করতেছি? আমরা জন্মগ্রহণ করার পরে একটা সাদা মন নিয়ে জন্মগ্রহণ করি, যেখানে বা সাদা ব্রেন নিয়ে জন্মগ্রহণ করি, সেখানে কিন্তু কিছুই লেখা থাকে না, বা সেখানে কোনোই অর্জন থাকে না। সেটা একটা সাদা পেজের মতো। মাইন্ড ইজ এ টেবুলা রাজা। হ্যাঁ, জন লকের কথা। লক বলতেছে যে মাইন্ড ইজ এ টেবুলা রাজা, অল নলেজ কামস ফ্রম এক্সপেরিয়েন্স। অভিজ্ঞতা ছাড়া কোনো জ্ঞান নাই। আর মনটা হচ্ছে কি সাদা একটা স্লেটের মতো বা ফলকের মতো, যার উপরে আমরা লেখার পরে যেমন রেখাপাত করলে সেখানে একটা দাগের তৈরি হয়, ঠিক আমাদের অভিজ্ঞতাগুলো ওরকম। তো এই যে আমরা একটা জীবন নিয়ে, আমরা সাদা একটা মন নিয়ে জন্মগ্রহণ করার পরে আমাদের বিভিন্ন অভিজ্ঞতা হচ্ছে, বিভিন্ন জিনিস আমরা শিখতেছি, অনেক কঠিন কঠিন ফর্মুলা মনে রাখতেছি, তাই না? এগুলা কি? এগুলো কিসের মাধ্যমে হয়ে থাকে? বিভিন্ন শিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। লার্নিং প্রসেস, শিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এগুলো আমাদের অর্জিত হয়। সেই শিক্ষণ প্রক্রিয়া কিভাবে হচ্ছে সেটা নিয়ে আমাদের আলোচনা।
যে আমাদের কখনো প্রেষণার মাধ্যমে হচ্ছে, প্রেষণা ছাড়া হচ্ছে, বিভিন্ন উদ্দীপকের মাধ্যমে হচ্ছে, উদ্দীপক ছাড়া হচ্ছে, তাই না? এই যে উদ্দীপক ছাড়া আসলে উদ্দীপক ছাড়া কি কোনো কিছু হয় না? উদ্দীপক আমাদের দরকার আছে, উদ্দীপক দরকার আছে, কিন্তু আমরা বলতেছি যে বিভিন্ন ধরনের উদ্দীপক আমরা প্রতিনিয়ত ফেস করি। তো আমরা সব উদ্দীপকের প্রতি কি সাড়া দিই? না, আমাদের ইন্টারেস্ট যে উদ্দীপকের প্রতি থাকে সেই উদ্দীপকের প্রতি আমরা সাড়া দিই, বাকিগুলোকে আমরা ইগনোর করি বা আমরা এগুলোকে আমলে নিই না। তাহলে আমরা শিক্ষণ প্রক্রিয়ার ভিতর দিয়ে জানতে পারি যে আমাদের আচরণটা কিভাবে পরিচালিত হয়। আমরা মনোবিজ্ঞান কি? মনোবিজ্ঞানের আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত পর্যালোচনা, তাই তো? সাইকোলজি দ্য সায়েন্টিফিক অ্যানালিসিস অফ বিহেভিয়ার অ্যান্ড মেন্টাল প্রসেস। মানসিক প্রক্রিয়া এবং আচরণ, এই দুটার বৈজ্ঞানিক ব্যাখ্যাই হচ্ছে মনোবিজ্ঞান, আধুনিক মনোবিজ্ঞানের সংজ্ঞা। মনের বিজ্ঞানী মনোবিজ্ঞান না। একসময় মনোবিজ্ঞান মনের বিজ্ঞান ছিল, একসময় আত্মার বিজ্ঞান ছিল, একসময় চেতনার বিজ্ঞান ছিল, সেই উন্ড এবং টিচেনারের কথা। তো আমরা জানি সেই ইতিহাস। কিন্তু এই যে মনোবিজ্ঞান, আধুনিক মনোবিজ্ঞানে আমরা আচরণের বিজ্ঞান বলতেছি, তাই না? তো আমাদের এই আচরণ বা মানসিক প্রক্রিয়া, এই যে প্রক্রিয়াগুলো হয়ে থাকে, এই বিজ্ঞান যে প্রক্রিয়ার মাধ্যমে যায়, সেটা কিন্তু এই যে শিক্ষণ একটা কংক্রিট একটা ফর্মুলা, যে ফর্মুলার মাধ্যমে কিন্তু আমাদের বিভিন্ন আচরণ, আমরা যেগুলো জানি না, আমাদের লার্নিং, আমাদের শিক্ষণটা হয়ে থাকে। শিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমাদের আচরণগুলো হয়ে থাকে। তো মূল কথা হচ্ছে যে শিক্ষণ সম্পর্কে আমরা সঠিকভাবে যদি জ্ঞান অর্জন করতে চাই, তাহলে চিরায়ত সাপেক্ষীকরণ একটা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এই শিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি দেখি? আমাদের আচরণের বিভিন্ন অর্জন, আমাদের আচরণের অনেকগুলা, আমি দেখি একজন দেখলে আরেকজনের কথা, আগুন দেখলে ধোঁয়ার কথা মনে হয়, তাই না? অ্যাসোসিয়েশন, আগুনের সাথে ধোঁয়ার একটা কি হয়েছে? সংযোগ তৈরি, অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে। ঠিক এরকম যে মাংসের টুকরার সাথে ঘন্টা ধ্বনির একটা অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে, যার ফলে শুধু ঘন্টা ধ্বনি দিলেই মুখে লাল আসছে কুকুরে। এরকম আমাদের বাস্তব জীবনে এরকম তোমাদেরকে বলা হয় যে বাস্তব জীবনে কতগুলো এরকম সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া বা এই যে ক্লাসিক্যাল কন্ডিশনিং এর যে ধারণা, এটা বাস্তব জীবনে কয়েকটা উদাহরণ দাও। তাহলে তোমরা তো বলতেই পারো যে আগুন দেখলে ধোঁয়ার কথা, ধোঁয়া দেখলে আগুনের কথা মনে হয়। দুইজন বন্ধু একসাথে চলাফেরা করে, তাই না? তোমাদের ক্লাসের দুইজন বন্ধু যদি একসঙ্গে চলাফেরা করে, থার্ড একজন বন্ধুর সাথে যদি, ওই দুইজন বন্ধু যে একসাথে চলাফেরা করে, ওদের একজনের সাথে যদি দেখা হয়, তাহলে কিন্তু তোমার কাছে আরেকটা কোশ্চেন আসবে, ওই বন্ধুটা কোথায়? তুমি তখন কিন্তু ওই বন্ধুর কাছে প্রশ্ন করবা, তোমার সাথে কি রহিম আর করিম, ধরো দুই বন্ধু, তো রহিমের সাথে যদি দেখা হয়, তুমি রহিমকে জিজ্ঞাসা করবে যে করিম কোথায়? করিম আজকে ক্লাসে আসে নাই। তার মানে কি, এই যে রহিমকে দেখলেই করিমের কথা মনে হচ্ছে, এটা কিন্তু সবার ক্ষেত্রে এগুলো হয়ে থাকে। এবং এটাই হচ্ছে চিরায়ত সাপেক্ষীকরণের মূল বক্তব্য। তো চিরায়ত সাপেক্ষীকরণ যদি তোমাদের বলে যে বাস্তব জীবনের উদাহরণ দেখাও, তো খুব সহজেই তোমরা এটা বলতে পারো যে আমাদের জীবনে বিভিন্ন ভাবে কিন্তু ক্লাসিক্যাল কন্ডিশনিং হয়ে থাকে এবং এর মাধ্যমে আমাদের অনেক লার্নিং বা শিক্ষণ হয়ে থাকে। তো আমরা আরেকটা প্রক্রিয়া নিয়ে আলোচনা করব, ইম্পর্টেন্ট একটা প্রক্রিয়া হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং বা করণ শিক্ষণ। হ্যাঁ, এফবি স্কিনারের যে গবেষণা, সেই গবেষণায় দেখা গেছে যে এখানে বলবর্ধকের মাধ্যমে যে শিক্ষণ হয়ে থাকে, হ্যাঁ, বলবর্ধক বা ইনসেন্টিভ, এখানে রেনফোর্সমেন্ট, আমরা বিজ্ঞানে রেনফোর্সমেন্ট বলি, বলবর্ধক। তো রেনফোর্সমেন্ট, পজিটিভ রেনফোর্সমেন্ট, নেগেটিভ, বিভিন্ন ধরনের রেনফোর্সমেন্ট আছে। হ্যাঁ, তো এই যে বলবর্ধক, ধনাত্মক বলবর্ধক বা ঋণাত্মক বলবর্ধক, এই বলবর্ধকের মাধ্যমে যে শিক্ষণ হয়ে থাকে, সেই শিক্ষণকে বলা হয় করণ শিক্ষণ বা অপারেন্ট কন্ডিশনিং। হ্যাঁ, অনেকটা সেই বিড়ালের কোহলারের সেই বা আমরা থর্নডাইকের সেই গবেষণার একটু এক্সটেনশন এখানে দেখতে পাই, আরো বেশি শক্তভাবে কিন্তু এফবি স্কিনার তার এই গবেষণাটা করেছেন, যার ফলে আমরা দেখছি যে ইঁদুর একটা এফবি স্কিনারের একটা বাক্স, সেই বাক্সের ভিতরে একটা ইঁদুরকে রাখা হয়েছে। সেই ইঁদুর যদি, তার ভিতরে একটা হাতল ছিল, সেই হাতলে যদি সঠিকভাবে সে যদি প্রেস করতে পারে, তাহলে কিন্তু তার খাবার আসে এবং সে খাবার খায়।
এবং সে ঘন ঘনই কিন্তু সঠিকভাবে সেই প্রতিক্রিয়াটি করে এবং খাবার পায় এবং খাবার খায়। এভাবে কিন্তু সে লার্নিং অর্জন করে কি, যে হাতুলে চাপ দিলেই তার খাবার আসবে, যেহেতু সেই ইঁদুরটা ক্ষুধার্ত ছিল। ঠিক একইভাবে হ্যাঁ, যখন তাকে ওই বক্স থেকে বের করে এনে আবার নতুন করে দেয়া হলো, তখন আর খাবার দেওয়া হয়নি, কিন্তু সে বারবার কিন্তু প্রেস করলো এবং খাবার পাওয়ার জন্য, কিন্তু তার খাবার আসে নাই। এভাবে আবার প্রেস করলো, খাবার আসে না, একসময় সে প্রেস করা কিন্তু বন্ধ করে দিল। সুতরাং তার খাবারও আর আসলো না। এরপরে আবার কিছুক্ষণ পরে যদি আবার দেয়া হয় ওই বাক্সে, তাহলে সে কিন্তু আবার সঠিকভাবে ওই বারে প্রেস করতে সক্ষম হয়। তার ভিতরে যে লিভারটা রাখা, সেই লিভারে প্রেস করতে সক্ষম হয়। এভাবে কিন্তু স্কিনার দেখিয়েছেন যে প্রেষণা বা এখানে বলবৃদ্ধি, রেনফোর্সমেন্ট শিক্ষণকে ত্বরান্বিত করে। তো এভাবে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই শিক্ষণ একটা অনেক বড় একটা মানে এরিয়া মনোবিজ্ঞানে। তো আমরা এই নিয়ে আরো বিস্তারিত আলোচনা করার ছিল তোমাদের অনার্স ক্লাসে। যদি তোমরা মনোবিজ্ঞান পড়ো, তাহলে কিন্তু আমরা অনেক আরো ব্যাপক গবেষণা সহ এই শিক্ষণগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো তোমাদের মোটামুটি এইভাবেই পড়াশোনা করলেই হবে। আমরা নেক্সট ক্লাসে, তোমাদের ক্লাস শেষ, আমার 4টা চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে। স্মৃতির যে অংশটা আছে, ম্যাডাম হয়তো তোমাদেরকে, নাজমুন ম্যাডাম তোমাদেরকে এটা পড়াবে স্মৃতির উপরে, অথবা যদি সে না পড়ে তাহলে আমি আবার ক্লাস নিব। অলমোস্ট ক্লাস আমরা শেষের দিকে। আমার 4টা চ্যাপ্টার ম্যাডামেরও শেষ হয়ে গেছে। আর তোমরা জানো তোমাদের কিন্তু বোর্ড থেকে তোমাদের সিলেবাসটা সংক্ষিপ্ত করা হয়েছে। তো এই অনেকগুলো চ্যাপ্টার কিন্তু সেখানে নাই, বিশেষ করে 8ম চ্যাপ্টার তোমাদের পরীক্ষণে ক্লাস ইয়েতে নাই, সিলেবাসে নাই। সুতরাং এই যে শর্ট যে সিলেবাস, সেই সিলেবাস সম্পর্কে তোমরা একটা জেনে নিও, আমরা ওয়েবসাইটে দিয়ে রাখবো। আর তোমরা সিটি পরীক্ষা দাও। আর তোমাদের আরেকটা বিষয় রয়ে গেছে, সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল, হ্যাঁ, বা ব্যবহারিক পরীক্ষা। তোমরা জানো যে তোমাদের পরীক্ষা হবে 50 থিওরি মানে সৃজনশীল, 25 হবে এমসিকিউ, তাহলে এই 75 আর যে 25 নাম্বার, প্রত্যেকটা পেপারে 25 নাম্বার করে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক পরীক্ষা হবে। তো এই ব্যবহারিক পরীক্ষা দিতে গেলে তোমাদের কতগুলো মনোবিজ্ঞানে কতগুলো প্র্যাকটিক্যাল করতে হবে, 5টা প্র্যাকটিক্যাল অন্তত করতে হবে। তো আমরা নেক্সট ক্লাসগুলোতে আমরা চেষ্টা করব। তোমাদের নাজমুন ম্যাডামও বলছিলেন আমার সাথে যে স্যার আমরা নেক্সটে আমরা কিভাবে তোমাদের ব্যবহারিক ক্লাসগুলো অনলাইনে নেওয়া যায় কিনা সেই ব্যবস্থা, অথবা যদি খুলে যায়, আমাদের কলেজ খুলে যায়, তাহলে আমরা যদি ক্লাসরুমেই যদি এটা সম্ভব হয়, তাহলে আমরা কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আমরা কন্ডাক্ট করার চেষ্টা করব। তো তোমরা সবাই ভালো থাকো। এ পর্যন্ত আজকে। আমরা নেক্সট ক্লাসে তোমাদের জন্য প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে হাজির হব। তোমরা সবাই ভালো থাকো।